সুমুখে। সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ডক্টর এম.আর. খান শিশু হাসপাতাল অ্যান্ড ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথের বিভাগীয় প্রধান ল্যাবরেটরি মেডিসিন বিভাগের অধ্যাপক ডক্টর ফরহাদ মঞ্জুর। শুভ সকাল, কেমন আছেন? ধন্যবাদ, ভালো আছি। জি স্যার, আজ আমরা কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো অবশ্যই, বাট টপিকটা হচ্ছে শুরুতেই হাম, এবং এই হামের প্রাদুর্ভাব নিয়ে আমাদের সকলেরই জানা, এবং স্পেশালি শিশুদেরকে নিয়ে আমরা অনেক আতঙ্কে আছি, এবং এটা অনেক ছোঁয়াচে হচ্ছে, পরিবেশের অনেক বিষয় কাজ করছে। তো বর্তমানে যে হামের প্রাদুর্ভাবটা এত বাড়ছে, এই ক্ষেত্রে আসলে করণীয়টা কি? প্রথম করণীয় হচ্ছে ভ্যাকসিনেশনের হারটা বাড়ানো লাগবে। আমাদের হামটা এই প্রাদুর্ভাবটা যেটা হয়েছে মার্চ মাস থেকে শুরু হয়েছে, মার্চের মাঝামাঝি সময় ধারণা করা হচ্ছে যে, ধারণা করা না, এটা আসলে সত্য যে ভ্যাকসিনেশন যে প্রোগ্রামগুলি থাকে ওইটা চরমভাবে ফেল করেছে গত 1.5-2 বছরে। আমাদের দেশে একটা ব্যাপার হচ্ছে কি, আমরা বাঙালিরা আসলে ওই যে মুখে তুলে খাইয়ে দিতে হয়। সো ভ্যাকসিনের ব্যাপারটাও এরকম যে ভ্যাকসিন একটা সেন্টার আছে, এটা যদি আপনাকে সবাইকে না জানান কিংবা বারবার তাগাদা না দেন তাহলে মানুষ যেতে চায় না। এবং এটা খুব দুঃখজনক যে ভ্যাকসিনেশন নিয়ে একটা নেগেটিভ প্রচারণা বাংলাদেশে সবসময় চলে। বিশেষ করে দেখবেন আমাদের যে ওয়াজ মাহফিলগুলি হয় গ্রামে কিংবা শহরেও, এখানে এক শ্রেণীর বক্তা আছেন যারা এটাকে ইসলাম বিরোধী হিসাবে আখ্যা দিয়ে বলে যে এটা দেওয়া ঠিক না এবং আপনারা যাবেন না। তো অনেক মানুষ এটাতে বিশ্বাস করে, কারণ আমরা ধর্মভীরু জাতি। সো আমরা জেনে না জেনে ওনাদের কথায় মানে ভ্যাকসিন দিই না। অনেক বাচ্চায় আপনি জানেন মনে হয় প্রায় 80% কাছাকাছি এবার যাদের হাম হয়েছে তারা ভ্যাকসিন পায়নি, সেকেন্ড ডোজ মানে 2 ডোজও পায়নি, অনেকে বেশিরভাগ কিছু অংশ একটা ডোজ একদম পায়নি, এরকম প্রায় 14-15% আছে। সো করণীয় হচ্ছে আপনি ভ্যাকসিনেশনের হারটা বাড়াতে হবে, এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যখনই সন্দেহ হবে যে বাচ্চার হাম হয়েছে তখন সম্ভব হলে ওকে আইসোলেট করে রাখতে হবে, কারণ এই হামের মানে সংক্রমণের হার অনেক বেশি, একজন থেকে প্রায় মানে 12 থেকে 18 জন সংক্রমিত হয়। সো এই দুইটা হচ্ছে মূল জিনিস। এক হচ্ছে আপনি চিকিৎসকের কাছে যাবেন, 2 হচ্ছে হাম আক্রান্ত সন্দেহ হলে আপনি বাচ্চাটাকে আলাদা রাখবেন যেন আশেপাশের কোনো বাচ্চা কিংবা ইভেন অ্যাডাল্ট মানুষও তার সংস্পর্শে কম আসে। আচ্ছা, লক্ষণগুলো কি? হামের প্রথম লক্ষণ হচ্ছে জ্বর আসবে। জ্বর আসার সাথে সাথে যেটা হবে, তার নাক দিয়ে পানি পড়বে, সর্দি হবে, চোখ দিয়ে পানি পড়বে, এবং জ্বরটা সাধারণত 3-4 দিন পরে গায়ে র্যাশ উঠবে। সো এইখানে একটু ব্যাপার আছে যে এই র্যাশ আরও কিছু ডিজিজে হয়, যেমন ডেঙ্গিতেও র্যাশ হয়, জ্বর হয়। আইটিপি নামে একটা ডিজিজ আছে, ওটা বাচ্চা বড় সবারই হয়, ওইখানেও র্যাশ হতে পারে। কিন্তু এটার কিছু লক্ষণ আছে যেটা চিকিৎসকরা ভালো বুঝবেন, বিশেষ করে সর্দি কিংবা চোখের পানি, এটা অন্য বাকি 2 ডিজিজে হবে না। তো যদি দেখেন যে প্রথম দিকে যদি সন্দেহ করেন যে এটা হাম হতে পারে, যত দ্রুত সম্ভব চিকিৎসকের কাছে যাবেন কিংবা হসপিটালে যাবেন, এটা হচ্ছে সবচেয়ে বেস্ট ওয়ে। আরও কিছু জিনিস আছে, তো আমার মনে হয় যে মানে দর্শকদের জন্য একটু জানাটাই এনাফ, যে জ্বরের সাথে যদি সর্দি পড়ে, চোখ দিয়ে পানি পড়ে, খুব দ্রুত চিকিৎসকের কাছে যাবেন। এই ক্ষেত্রে নরমাল যদি জ্বর হয়, সাধারণ যে জ্বর, সেই ক্ষেত্রেও দেখা গেছে যে আমরা আতঙ্কিত হয়ে যাই। ডিফারেন্ট কিভাবে বুঝবো? এই যে বললাম আপনার সর্দি হবে, চোখ দিয়ে পানি পড়বে, এই 2টা লক্ষণ নিয়ে করবেন। সাধারণত বেশিরভাগ জ্বরে এই জিনিসটা থাকে না, হয়তো অনেক সময় সর্দি থাকে কিন্তু চোখ দিয়ে পানি পড়ে না। সো আমরা বলে থাকি যখনই যে কোনো রোগের প্রাদুর্ভাব দেখা যায় তখন আপনি সবগুলিকেই খারাপ রোগ হিসাবে ধরে নেবেন যে আমার খারাপ রোগটা হয়েছে, সুতরাং সাথে সাথে হসপিটালে বা চিকিৎসকের কাছে যাবেন। যাদের টিকা নেওয়া আছে তাদেরও কি হাম হওয়ার সম্ভাবনা রয়েছে? আপনার টিকা যে একদম 100% মানুষের উপর কাজ করবে তেমন না, কিছু এটা 3-4-5% পর্যন্ত থাকে যে টিকা নেওয়ার পরেও হাম হয়েছে, তবে ওদের ডিজিজটা অত সিভিয়ার হয় না সাধারণত। সুতরাং টিকা মানে এটা ম্যান্ডেটরি হামের। আপনারা জানেন হামের টিকার কাভারেজ আমাদের দেশে প্রায় 95%-এর বেশি চলে গিয়েছিল। হাম থেকে যদি আপনি একটা জাতিকে মুক্ত রাখতে চান, এর কাভারেজ অবশ্যই 95%-এর উপরে থাকতে হবে, এবং ওইটা বাংলাদেশ একসময় অ্যাচিভ করেছিল। তারপর মাঝখানে গত 1.5-2 বছরে মূল কারণ হচ্ছে টিকা স্বল্পতা, একটা কারণ থাকতে পারে, আর একটা হচ্ছে মানুষকে পাঠানো যায়নি টিকা কেন্দ্রে যে টিকা নিতে হবে, এটার কারণে আমাদের এই ডিজাস্টারটা হয়েছে। আসলে হাম হলে ভিটামিন এ ক্যাপসুল খেতে বলে, এটা কেন এত জরুরি? হাম সাধারণত হলে সমস্যা হয় কি,
মানে ইমিউনো ডিফিসিয়েন্সিতে ভুগে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং হামের কারণে যে কমপ্লিকেশন কিছু আছে ওইটাকে কাভার করার জন্য আমরা ভিটামিন এ ক্যাপসুল খেতে বলি। এটা একদম একদম সব সময় বলা হয়ে থাকে, আগের থেকে শুরু করে এখন পর্যন্ত। তো এই কারণে ভিটামিন এ আপনার খেতেই হবে। আচ্ছা, বাসায় অন্য শিশুরা যদি থাকে এবং একটা শিশু যদি আক্রান্ত হয়ে থাকে অলরেডি, সেক্ষেত্রে কিভাবে তারা এটা থেকে বাঁচতে পারে? এটার থেকে বাঁচা খুব ডিফিকাল্ট। একটা হচ্ছে আপনার যদি রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে, বাসার যে অন্যান্য বাচ্চারা আছে ওইটা দিয়ে সে কিছুটা কাভার করতে পারবে। আর একটা শুরুতে আমি বলেছিলাম যে হাম আক্রান্ত যদি সন্দেহ হয় ওই শিশুকে আলাদা করে রাখতে হবে, আইসোলেট করে রাখতে হবে, তাহলে এই সংক্রমণের হারটা একটু কমবে। এটা ছাড়া আসলে আরেকটা হচ্ছে ওই যে ভ্যাকসিনেশন প্রোগ্রামের যদি ঠিকমতো করা হয় তাহলে এটার হাত থেকে মুক্তি পাওয়া যায়। এবং সামনে তো বর্ষাকাল, এবং বর্ষায় তো ডেঙ্গুর প্রাদুর্ভাবটা অনেক বেশি থাকে, সেটি নিয়েও আমরা এখন আতঙ্কে আছি, কারণ হাম এখনো শেষ না হতে আবার ডেঙ্গু। তো এটার পূর্ব প্রস্তুতি হিসেবে কি কি নেওয়া যেতে পারে? অ্যাকচুয়ালি এটার পূর্ব প্রস্তুতি মশা যেন না কামড়ায়, আর কোনো প্রস্তুতি নাই। এক সময় বলা হতো যে ডেঙ্গি একদম পরিষ্কার পানিতে বংশ বিস্তার করে, নোংরা পানিতে করে না, কিন্তু আস্তে আস্তে দেখলাম ওরা ওদের প্যাটার্ন চেঞ্জ করে ফেলেছে, ওরা যে কোনো পানিতে এখন বংশ বিস্তার করতে পারে। এক সময় বলা হতো ওরা দিনের আলো ছাড়া কামড়ায় না, ওই প্যাটার্নও চেঞ্জ হয়ে গেছে, এখন ওরা 24 ঘন্টা কামড়ায়। সো যতটুক সম্ভব আপনি মশার থেকে দূরে থাকবেন, মশা যেন আপনাকে কামড়াতে না পারে, এটাই হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি ওয়ে। ওটা মশারি দিয়ে হতে পারে, অ্যান্টি মসকিটো ক্রিম দিয়ে হতে পারে। আপনার যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, বাসার আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যেন মশা বংশবৃদ্ধি করতে না পারে। ডেঞ্জার সাইন বলে তো একটা কথা আছে ডেঙ্গুতে, তো সেইটার কখন বিপজ্জনক আকার ধারণ করে? অ্যাকচুয়ালি ডেঙ্গির জন্য ডেঞ্জার সাইন যেটা, ওইটা 4 দিন পর থেকে শুরু হয়, 5th ডে থেকে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা যে কথাই বলি যে এতদিন থেকে হয় কিংবা এই জিনিস হয়, এগুলি আসলে হয়তো 95% কভার করে, বাকি 5% কিন্তু এর মধ্যে থাকে না। সো ধরে নেওয়া হয় যে 4 দিন পর থেকে যে ডেঙ্গির যে কমপ্লিকেশন আছে সেগুলি শুরু হয়। আর ডেঙ্গি এবং হামের জ্বরের একটু পার্থক্যটা একটু আগে বললাম যে ডেঙ্গিতে সাধারণত সর্দি থাকবে না, চোখ দিয়ে পানি পড়বে না। ডেঙ্গিতে গায়ে ব্যথা থাকতে পারে, ডেঙ্গিতে মাথা ব্যথা থাকবে, চোখের পেছন দিকে ব্যথা করে, এরকম কিছু সিমটম থাকে। তো আমার পরামর্শ হলো, যেহেতু এখন হামের প্রাদুর্ভাব চলছে, যে কোনো জ্বরকে আমরা আগে হাম হিসাবে নিয়ে নিব। আপনি হাম হিসাবে নিয়ে বাচ্চাকে চিকিৎসকের কাছে নেন, হসপিটালে নেন, ওনারে এটা দেখে আইডেন্টিফাই করতে পারবে যে কোনটা হাম কিংবা কোনটা ডেঙ্গির জন্য। স্যার, এই ক্ষেত্রে অনেকের দেখা গেল নর্মাল একটা জ্বর হয়েছে কোনো বাচ্চার, সেক্ষেত্রে অবশ্যই সিনসিয়ারিটির জায়গা থেকে হসপিটালে নিয়ে গেল। হসপিটালের পরিবেশটা কতটুকু সুইটেবল? হসপিটালের পরিবেশ আসলে এই মুহূর্তে খুব একটা যে সুইটেবল এটা আমি বলতে পারছি না, কারণ প্রচুর হামের রোগী এখন সব হসপিটালে আছে। কিন্তু এটা আপনার উপায় নেই, আপনি যদি হসপিটালে যেতে না চান আপনি কোনো প্রাইভেট চেম্বারে দেখান, কিন্তু যে কোনোভাবে একজন চিকিৎসকের পরামর্শটা নেন, কারণ সেটা খুব ইম্পর্টেন্ট। হাম হলে তার ট্রিটমেন্ট প্যাটার্ন একরকম হবে, ডেঙ্গি হলে তার ট্রিটমেন্ট প্যাটার্ন আরেক রকম হবে। সো দুইটাকে মিক্স আপ করা যাবে না। এখন ওই যে একটু আগে বলেছিলাম যে যখন কোনো প্রাদুর্ভাব কোনো রোগের হয় তখন সবচেয়ে খারাপ জিনিসটা নিয়ে আমাদের এগোতে হয়, ওইটা মাথায় রেখে আগাতে হবে। হামটা ছড়াই কিভাবে? হাম বেসিক্যালি ছড়ায় হাঁচি কাশির মাধ্যমে। আক্রান্ত ব্যক্তি যখন হাঁচি কাশি দেয়, ওই ভাইরাসটা তখন আরেকজনকে আক্রমণ করে, যার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম, সে অতি সহজে ওইটাতে আক্রান্ত হয়। এবং বাচ্চাদের যাদের বিশেষ করে টিকা দেওয়া নেই, ওরা আরও তাড়াতাড়ি আক্রান্ত হয়। বাচ্চারা তো আসলে অনেক সেনসিটিভ হয়, এবং যদিও আমরা কিছু জায়গায় শুনে থাকি যে বাচ্চাদের মধ্যে ইমিউনিটি সিস্টেমটা ভালো থাকে যদি তারা প্রপার খাওয়া দাওয়া করে ওই বয়সের তুলনায়, বয়সটা অ্যাবজর্ভ করতে পারে ভালো, যেটা একটা বয়সের পর খাওয়া হলেও অ্যাবজর্ভ করতে পারে না। তো এই যে আমরা বারবার বলছি রোগ প্রতিরোধ ক্ষমতার ক্ষেত্রে, তো সর্বপ্রথম করণীয় কি যাতে আমার মেটাবলিজমটা ভালো থাকে? একদম সর্বপ্রথম যেটা করণীয় হচ্ছে মায়ের বুকের দুধ খাওয়া। হ্যাঁ, এবার দেখা গিয়েছে যাদের হাম হয়েছে এদের প্রায় অলমোস্ট সম্ভবত 79%, আমার অ্যাকচুয়াল ফিগারটা মনে নেই, ওরা মায়ের বুকের দুধ খায়নি। অনেকে ইদানিং শুনি, মানে অনেক শুনি না, অনেকে বুকের দুধ খাওয়ান না। তো এটা আসলে বাচ্চার জন্যও ক্ষতি, মায়ের জন্য যে খুব একটা উপকারী বলে আমার জানা নেই। সো আপনার বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা যদি আপনি তৈরি করতে চান, একদম জন্মের পর থেকে বুকের দুধ দিয়ে তাকে বড় করতে হবে, এবং এটা হচ্ছে বেস্ট ওয়ে।
কারণ 6 মাস পর্যন্ত আপনি আসলে নিয়ম অনুযায়ী অন্য কিছু দেওয়ার কথা না। একদম যদি বাচ্চার মায়ের বুকের দুধ না পায় তখন আপনি অন্য জায়গায় যাবেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত সম্ভব মায়ের বুকের দুধ দিবেন। এটা মোটামুটি এনাফ আপনার বাচ্চাকে প্রোটেক্ট করার জন্য। আপনি জানেন হামের টিকা সাধারণত আমরা 9 মাস, যেটা নর্মাল ডোজ, ওইটা প্রথম ডোজ দিতে হয় 9 মাসে, সেকেন্ড ডোজ দিতে হয় 15 মাসে। তার মানে কি 9 মাস, তাহলে এখন তো 6 মাসের যে বাচ্চা তারও হাম হচ্ছে। তাইলে আমরা 6 মাস না করে 9 মাস কেন ইপিআই শিডিউলে এটা দেওয়া হলো? এটা কারণ হচ্ছে 9 মাস পর্যন্ত মোটামুটি যারা মায়ের বুকের দুধ খায় তারা এটা ট্যাকেল করতে পারে, ওই ইমিউনিটি তাদের বডিতে ডেভেলপ করে। সো এখন মায়ের দুধের মানে বাচ্চা মায়ের দুধ খাচ্ছে, এর পরিমাণ যেহেতু কমে যাচ্ছে, এই ইমিউনিটির পরিমাণও কমছে আস্তে আস্তে। সো এটা মাথায় রাখতে হবে যে বাচ্চাকে অবশ্যই মায়ের বুকের দুধ দিয়ে বড় করতে হবে। জি স্যার, ধন্যবাদ আপনাকে, খুব ইম্পর্টেন্ট একটা কথা বলেছেন। এবার একটু আপনার ব্যক্তি লাইফ নিয়ে জানতে চাই। আপনার ছোটবেলা কোথায় কেটেছে? আমি জন্ম থেকে সব চিটাংয়ে বড় হয়েছি। চিটাং ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির মেডিকেল ফ্যাকাল্টি থেকে এমবিবিএস করেছি। তারপর ঢাকায় এসে এখনকার যে বিএমইউ, এখান থেকে পোস্ট গ্রাজুয়েশন করেছি, বিসিপিএস থেকে করলাম। তারপর এখন নাম চেঞ্জ হয়ে গেছে, বার্নামের যে একটা ইউনিভার্সিটি আছে ওইখান থেকে পাবলিক হেলথে একটা মাস্টার্স করেছি। আর এখন তো কর্মরত আছি ডাক্তার এমআর খান শিশু হসপিটালে। আচ্ছা, পরিবারে কারা কারা আছেন? আমার বাবা মা আছেন। আমার বাবাও ডাক্তার, উনিও প্যাথোলজিস্ট, চিটংয়ে থাকেন। আমার 2 বোন, ছোট 2 বোন। একদম ছোটটা সেও ডাক্তার, তার বড় যেটাও লয়ার। আমার ওয়াইফ আছেন, 2 ছেলে আছে। আমার ওয়াইফ একটা ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসর, বাচ্চা একজন বিবিএ করছে 3rd ইয়ারে আইবিএতে ঢাকা ইউনিভার্সিটি, আরেকজন এবার মেট্রিক দিচ্ছে। বাহ, সুন্দর পরিবার। ডক্টর পেশা তো অনেক চ্যালেঞ্জিং পেশা, এবং এই পেশায় চ্যালেঞ্জিং এর দায়বদ্ধতা অনেক বেশি, এবং অনেক দায়িত্ব নিয়ে নিজের জায়গা থেকে কাজ করতে হয়। তরুণ প্রজন্ম, নতুন প্রজন্ম এখন অনেকে আসছেন এই পেশাতে, হার্ডওয়ার্ক তারা করছেন, চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কারণ পাশ করাটা অনেক চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। সবকিছু মিলিয়ে তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? ওদের প্রতি না, আসলে সবাই আমরা দেখি ডাক্তাররা মানে অনেক, এটা কি বলে, মানে অনেক টাকা পয়সার মালিক, এই টাইপের একটা ধারণা ম্যাক্সিমামের আছে। অ্যাকচুয়ালি এটা খুব ভুল ধারণা। আমরা যেটা দেখি ওরকম ডাক্তার আছে খুব বেশি হলে 500 থেকে 1000, যে অনেক টাকা পয়সা। হ্যাঁ, বেশিরভাগ ডাক্তারের এত টাকা পয়সা থাকে না। সুতরাং অনেকে আমি দেখেছি যে ডাক্তার কেন হতে চাও, আমি অনেক টাকা পয়সার মালিক হব, এটা রং কনসেপ্ট। এটা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আপনি মোটামুটি লেভেলের যখন ইনকাম আস্তে আস্তে একটা ডাক্তারের অলমোস্ট 45 বছর শেষ ওর জীবনের। এরপরে দেখা যায় বেশিরভাগ ডাক্তার শুধু টাকাই কামাচ্ছে, ওর কোনো লাইফ থাকে না। সো এই পেশায় আসার আগে এটা একটু মাথায় রেখে আসতে হবে যে আমরা যেরকমভাবে দেখি এই পেশাটা ওরকম না, এবং এই পেশাটা আসলেই অনেক চ্যালেঞ্জিং এই কারণে রুগী সরাসরি টাকা দিয়ে আপনার থেকে চিকিৎসা নিচ্ছে। এটা আমাদের দেশের একটা বাজে সিস্টেম, হেলথ সিস্টেমের এটা একটা খুব বাজে ব্যাপার। আপনি উন্নত বিশ্বে আমরা যাদের উদাহরণ দিই, এখানে কিন্তু পেশেন্ট আপনাকে টাকা দিবে না, পেশেন্ট ওইটা গভর্নমেন্ট দিবে, ওদের ইন্স্যুরেন্স করা থাকে, ইন্স্যুরেন্স থেকে দিবে। সো পেশেন্টের অত খারাপ লাগে না। এখানে আপনি সরাসরি আমাকে টাকা দিচ্ছেন, আপনি সেবা নিচ্ছেন। সো আপনার মানে আপনার আশা যেটা করেন আমার থেকে, এটা অনেক বেশি হয়ে যায়। সো এটা সাধারণ জনগণকেও বুঝতে হবে, ডাক্তাররা মানুষ, নাথিং এলস। আমরাও মানুষ, আমাদের অনেক লিমিটেশন থাকে। স্পেশালি বাংলাদেশের মতো জায়গায় চিকিৎসা দেওয়া আসলে অনেক বেশি চ্যালেঞ্জিং। সবচেয়ে বেশি চ্যালেঞ্জ হচ্ছে এখানে আপনি টেস্ট দিলে বলবে ডাক্তার কমিশন খায়, টেস্ট যদি না দেন রুগী বের হয়ে চিল্লাচিল্লি করবে, ডাক্তার কিছু জানে না, আমাকে কেন টেস্ট দিল না। হ্যাঁ, সো অনেক মজার জিনিস আছে। সো নতুনদের প্রতি এটাই বলার থাকবে যে এটা আসলে চ্যালেঞ্জিং পেশা, ওইভাবে মানসিকভাবে তৈরি হতে হবে যে পাস করার পর মোটামুটি একটা সার্টেন টাইম পর্যন্ত আসলেই মানবেতর জীবনযাপন করতে হয়, যদি ফ্যামিলি ব্যাকিং না থাকে। অনেক ধন্যবাদ স্যার, খুব সুন্দর কিছু পরামর্শ দিয়েছেন আমাদের, পাশাপাশি অনেক কিছু জানতে পারলাম রোগ সম্পর্কে। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ, দর্শকদেরও ধন্যবাদ যারা শুনলেন। দর্শক, আশা করছি আজকের আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আপনাদের সঙ্গে নতুন পর্বে নতুন কোনো অতিথির সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন বাংলার সাথেই থাকবেন। সকলকে আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু
আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে চায়ের চুমুকে।